এখন আমি এক্স্যাক্টলি পশুপতি ফাটক ইন্ডিয়া নেপাল বর্ডারে দাঁড়িয়ে আছি। আমার পেছন দিকে হচ্ছে সেই বর্ডারটা। আমি এখন মিরিক লেকের ধারে দাঁড়িয়ে আছি। এই মিরিক লেক হচ্ছে দার্জিলিং জেলার মধ্যেই পড়ে, আর এটার অল্টিটিউড অ্যারাউন্ড 4905 ফিট। এই দেখো সামনে উপরে লেখা আছে এশিয়ান হাইওয়ে 2। আই ওয়েলকাম ইউ টু দিস জার্নি, যেখানে এখন আমি শ্রীয়ান্তু নেপাল থেকে স্টার্ট করে কলকাতার দিকে এগোবো। আর আমাদের নেপাল ইন্ডিয়া যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেটা ক্রস করব। দেখো, ইন্ডিয়া নেপালের প্রায় 24খানা, না প্রায় না 24টাই বর্ডার আছে ইন্ডিয়া নেপালের। তার মধ্যে আমি যে বর্ডারটা ক্রস করবো সেটা হচ্ছে পশুপতি ফাটক, যেটা ইন্ডিয়ার সখিয়া পুকুরির কাছে আছে। আর পশ্চিমবঙ্গ আর নেপালের মধ্যে দুটো বর্ডার আছে, তার মধ্যে এই বর্ডারটা সব থেকে নর্থ ইস্ট নেপালের। তারপর আরেকটা আছে কাকারবিটাতে, তো ওখান দিয়ে বর্ডার ক্রস করে এগোনো যায়। কিন্তু আমরা পশুপতি ফাটক হয়ে যাব। আমাদের বাকি কনভয়ের বাকি গাড়িগুলো বেরিয়ে গেছে। তোমরা যারা আমার এই সিরিজের আগের এপিসোডসগুলো দেখেছো, তাহলে তোমরা ভালো করে লিঙ্কটা বুঝতে পারবে। কারণ আমরা কলকাতা থেকে বেরিয়ে নেপাল এন্টার করেছিলাম, সেখান থেকে সান্দাকফু ড্রাইভ করে গেলাম। সাকসেসফুল সান্দাকফু ড্রাইভ হলো। আর তারপর এখন বাড়ির দিকে ফিরছি, মানে কলকাতার দিকে ফিরছি। তো চলো তাহলে আর দেরি না করে এবার ড্রাইভ শুরু করা যাক। আমার গাড়ি ওখানে রেডি আছে। এখন আমি শ্রীয়ান্তুতেই আছি। এই শ্রীয়ান্তু হচ্ছে নেপালের ইলাম জেলার মধ্যে পড়ে, আর কান্যায়ামের ভীষণই কাছে। আর এই অঞ্চলটা কান্যায়াম হয়ে গেল, শ্রীয়ান্তু হলো, ফিক্কাল হলো, এইগুলো ওয়ার্ল্ড ফেমাস এখানকার টি গার্ডেন্সের জন্য। এখানকার চাও খুবই বিখ্যাত। আর এখন আমি শ্রীয়ান্তুই ক্রস করছি। এখানকার রোড কন্ডিশনসও ভালো। আর এখানকার ওয়েদারও খুব প্লেজেন্ট ওয়েদার, ঠান্ডা বেশি নেই। কারণ অল্টিটিউডটা প্রায় 6000 ফিটের কাছাকাছি, যার জন্য ওয়েদার প্লেজেন্ট। খাওয়া দাওয়া এখানে তুমি আর খাওয়া দাওয়া ভালো পাবে। মানে আমরা ইন্ডিয়াতে যেরকম খাওয়া দাওয়া পাই, সেম খাওয়া দাওয়া পাবে এখানে। কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এটা আমি আগের এপিসোডসগুলোতেও দেখিয়েছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে তোমরা যখন নেপালে আসবে, নেপালের ঢোকা মাত্র ইন্ডিয়ান কারেন্সিটা এক্সচেঞ্জ করে নেবে, তাহলে পুরো প্রপার ভ্যালু পাবে। না হলে বেসিক্যালি কি হয়, আমাদের ইন্ডিয়ার 100 টাকাতে নেপালি 160 টাকা পাওয়া যায়। এটা কারেন্সিটা এক্সচেঞ্জ না করলে কি হয়, অনেক জায়গাতে তুমি যদি কিছু ট্রানজাকশন করো, মানে কিছু কেনাকাটি যদি করো, তখন ওরা হয় তোমার থেকে নেপালি কারেন্সি চাইতে পারে, আর যদি ইন্ডিয়ান কারেন্সি দাও ওরা অ্যাকসেপ্ট তো করে নেবে, কিন্তু তখন ওটা 160 টাকার ভ্যালু না দিয়ে হয়তো তোমাকে তখন 150 টাকার ভ্যালু দেবে। মানে প্রপার তুমি ভ্যালুটা পাবে না, কিছু তোমার ফিনান্সিয়াল লস হবে। যেই জন্য আমি এটা তোমাদের রেকমেন্ড করছি যে তোমরা ইন্ডিয়ান কারেন্সিটা তখনই এক্সচেঞ্জ করে রাখো। আর যদি কিছু বাঁচে সেটা ব্যাক করার সময় ওটা তোমরা আবার ব্যাক করে দিতে পারো। আর নেপালি সিম, মানে এখানকার লোকাল সিম ইউজ করলে পরে তোমার নেটওয়ার্কটা পাবে ভালো। যেহেতু এখন আমি নেপালে আছি, নেপালে ড্রাইভ করছি, তো তোমাদের একটা শর্ট ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি নেপালের ওপরে। স্টার্টিং করছি কিছু জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন দিয়ে। দেখো, নেপাল হচ্ছে একটা ল্যান্ড লকড কান্ট্রি, মানে চারদিক দিয়ে ল্যান্ড ঘেরা, কোনো সমুদ্র নেই। এবং নেপালের উত্তর দিকে হচ্ছে চায়না,
আর বাদ বাকি 3 দিকে মানে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, মানে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে পুরোটাই ইন্ডিয়া। আর ইন্ডিয়ার যে রাজ্যগুলো পড়ে নেপালের বাউন্ডারির সঙ্গে, আমি যদি পশ্চিম দিক দিয়ে শুরু করি, সবার আগে উত্তরাখণ্ড, তারপরে দক্ষিণ দিকে হয়ে যাচ্ছে ইউপি, তারপরে বিহার, আর পূর্ব দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং তারপরে হচ্ছে সিকিম। তো এই 5টা রাজ্যের সঙ্গে নেপালের বাউন্ডারি শেয়ার করে। আর উত্তর দিকে তো বললাম চায়না। আচ্ছা, তারপরে নেপালকে তোমার জিওগ্রাফিক্যালি 3টে রিজিয়নে ভাগ করা আছে। একদম উত্তর দিক দিয়ে যদি শুরু করা হয়, সেটা হচ্ছে হিমালয়ান রিজন, তার দক্ষিণ দিকে মানে মাঝখানটায় হচ্ছে হিলি রিজিয়ন, এবং তারও দক্ষিণ দিকে হচ্ছে তেরাই রিজিয়ন। আমি এখন যেটা আছি এটা হচ্ছে হিলি রিজিয়ন। আর বেসিক্যালি যেগুলো হাই অল্টিটিউড এরিয়া হয়, সেই রিজিয়নটাই একমাত্র নেপালের, ওটাকে বলা হয় এদের হিমালয়ান রিজন। মানে বেসিক্যালি আমরা অনেক সময় ভুল করে অনেকে বলে থাকি পাহাড় পাহাড় পাহাড়, অ্যাকচুয়ালি পুরোটাই তো পাহাড় হয় না, ওগুলো হয় পর্বত, মানে মাউন্টেন্স। মাউন্টেন্স রিজনটা এদের আলাদা ভাগ করা আছে। আর যেরকম ইন্ডিয়াকে বিভিন্ন স্টেটসে ভাগ করা আছে, সেরকম নেপালকে ভাগ করা আছে প্রভিন্সেসে। নেপালে টোটাল 7খানা প্রভিন্স আছে। তো ওইটা যদি আমি তোমার পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে বলা শুরু করি, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে কোসি প্রভিন্স। তারপরে হচ্ছে এখানে মধেশ প্রভিন্স আছে, তারপরে আছে বাগমতি, তারপরে আছে গন্ডকি, তারপরে হচ্ছে লুম্বিনী, তারপরে কর্ণালী, এবং সবার পশ্চিম দিকে হচ্ছে সুদূর পশ্চিম। এবং তারপরে এই প্রত্যেকটা প্রভিন্সেসকে আবার জেলাতে ভাগ করা আছে, যেরকম ঠিক ইন্ডিয়ার মতন। ইন্ডিয়াতে যেরকম প্রত্যেকটা রাজ্যের মধ্যে বিভিন্ন জেলা থাকে, এখানেও তাই। তো টোটাল নেপালে এরকম 77খানা মানে 77খানা জেলা আছে। আর নেপাল একটা এমনই কান্ট্রি, তোমরা ভাবলে হয়তো অবাক হয়ে যাবে, যেখানে পৃথিবীর মানে বিশ্বের প্রথম যে 10খানা যে হাইয়েস্ট পিকস আছে, তার মধ্যে 8খানা হাইয়েস্ট পিক শুধু নেপালেই আছে। এই এখন আমি শ্রীয়ান্তুর থেকে বেরোচ্ছি, আর এই যে 3 মাথা মোড়ে আসছি, এই 3 মাথা মোড় থেকে বাঁ দিকে পেছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে এই সামান্য হয়তো 2 কিলোমিটার গেলেই কান্দিয়াম চলে আসবে। আর এই এখন আমি সোজা যেদিকে এগোচ্ছি, একটা মোড় আসবে, ওই মোড়টাকে বলা হয় ফিকল মোড়। আর এই এখন আমি ফিকল মোড়ে চলে এলাম। এইটা একটা 3 মাথা মোড় দেখছো। এই 3 মাথা মোড় থেকে বাঁ দিকে মানে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে ইলাম, তাপলেজুং, বা আমরা যেদিকে আমাদের এই ট্রিপটা ছিল মাইপোখরির দিকে, তারপর ওদিক দিকে আমরা সান্দাকপুরের দিকে গেলাম, ওটা বাঁ দিকে চলে গেল। আর আমি এই এখন আস্তে আস্তে করে ডান দিকে ঘোরাচ্ছি। এই যে এখন আমি ডান দিকে ঘুরিয়ে দিলাম, এই রাস্তাটা দিয়ে এখন সোজা গেলে পরে একদম নেপাল ইন্ডিয়া বর্ডার, পশুপতি ফাটক। এখান থেকে প্রায় ডিস্টেন্স 16 কিলোমিটারের মতন অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি।
দেখো ডান দিকে লেখা আছে মাইতি নেপাল পুলিশ চেকপোস্ট, তারপর ডান দিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর ডান দিকে পরপর 3টে যে পোস্ট এখানে এন্টার করাতে হয়েছিল। एक बार देखिए तो भांजा दीजिए, एक बार देखिए साहब जी के बताइए। এখানে এখন ফর্মালিটিস পুরো হয়ে গেল। আমার ডান দিকে একটা লেখা আছে নেপাল পুলিশ চেক পয়েন্ট, ওখানে আমাকে শুধু আমার যেই বানসারটা বানিয়ে আমি ঢুকেছিলাম ওটা ওরা মানে রেজিস্টার এন্টার করলো, ফোন নাম্বার জিজ্ঞেস করলো। এই বাঁ দিকে যে গ্রিন কালারের যে পোস্টটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সাইডে। তো এখানে আমি এখন ইন্ডিয়া এন্টার করছি বলে জিজ্ঞেস করলাম যে আমি ইন্ডিয়া এন্টার করছি, বললো কিছু লাগবে না। আমি এমনি মুখ দেখে বললো ঠিক আছে আপনি আসুন। তো কোনো চাপ নেই, এবার বেরোচ্ছি এখান থেকে। আর এই বাঁ দিকের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে সুখিয়া পুখরি হয়ে দার্জিলিং এর দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মিরিকের দিকে। আর ইন্ডিয়ায় ঢোকা মাত্রই শুরু হয়ে যাচ্ছে মেঘ। এতক্ষণ অবধি আজকের ড্রাইভে মেঘ সেরকম কোথাও দেখতে পাইনি, এখন এদিকে চারিদিকে মেঘে ঢাকা। ইন্ডিয়া নেপাল বর্ডার পশুপতি ফাটকে তোমরা যখন আসবে এবং নেপালে ঢুকবে, ঠিক ওই বর্ডার থেকে প্রায় 100 মিটার মতন এগিয়েই ডান হাতে পড়বে এই যে লেখা আছে বানসার সুবিধা। মানে এখান থেকে তোমরা বানসার বানাতে পারবে, মানে এটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা তোমাদের নেপালে ঘোরার জন্য লাগে। তোমরা যে কদিন ঘুরতে চাও সেই অনুযায়ী এখানে একটা ফিস পেমেন্ট করতে লাগে। যেরকম আমরা 4 দিনের জন্য নেপালে ছিলাম, 1680 টাকা পেমেন্ট করেছিলাম ইন্ডিয়ান কারেন্সিতে। এখানে সেটা করিয়ে নেবে। তারপরে এখান থেকে আরও প্রায় সোজা 2 কিলোমিটার মতন এগোবে, ওখানে একটা ডান দিকে একটা অফিস আছে, সেখান থেকে রুট পারমিট করিয়ে নেবে। সেই রুট পারমিটের খরচা হচ্ছে 510 টাকা নেপালি কারেন্সিতে। তোমরা বানসার যেটা বানাচ্ছ সেই বানসার কাগজটা ওখানে দেখবে, ওখানে লেখা থাকবে যে তোমরা কোথায় যাচ্ছ, কত দিনের জন্য যাচ্ছ, সেই অনুযায়ী ওরা ওখানে রুট পারমিটটা বানিয়ে দেবে। তার খরচা আমাদের লেগেছিল 510 টাকা। আর ওই রুট পারমিট আমাদের ছিল হচ্ছে এই কোসি প্রভিন্সে ঘোরার জন্য। আর এখানে এই বানসার করানোর জন্য যে ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে গাড়ির আরসি, মানে আমাদের স্মার্ট কার্ড ছিল স্মার্ট কার্ড। আর গাড়ির ডকুমেন্টসের মধ্যে আর কিছুই ওরা দেখে না। এখন আমি এক্স্যাক্টলি পশুপতি ফাটক ইন্ডিয়া নেপাল বর্ডারে দাঁড়িয়ে আছি। আমার পেছন দিকে হচ্ছে সেই বর্ডারটা। আর আমি এক্স্যাক্টলি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় দাঁড়িয়ে আছি।
আমি এখন মিরিক লেকের ধারে দাঁড়িয়ে আছি। এই মিরিক লেক হচ্ছে দার্জিলিং জেলার মধ্যেই পড়ে, আর এটার অল্টিটিউড অ্যারাউন্ড 4905 ফিট, আর এটা লম্বায় 1 কিলোমিটার থেকে সামান্য বেশি। আর এখানে চারিপাশে প্রচুর হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে। এদিকে চারিপাশে অনেক হোটেল আছে, মানে তোমরা এখানে আসলে পরে থাকতেও পারবে। আর এখানে মিরিক লেকে বোটিং এর ফেসিলিটিও রয়েছে। তোমরা যদি মিরিকে এসো, এখানে যদি থাকো, এখানে আরো যেখানে ঘুরতে যেতে পারো সেরকম জায়গার মধ্যে একটা হচ্ছে এখানকার বোকার মোনাস্ট্রি। বোকার মোনাস্ট্রিটা এখানে এই উপর দিকে আছে পাহাড়ের উপরে, এখান থেকে প্রায় 900 ফিট উপরে, মানে 5800 ফিটে বোকার মোনাস্ট্রি আছে। আর তোমরা যদি নভেম্বর মাস নাগাদ আসো, তাহলে এখানে কমলা লেবুর গাছও দেখতে পারবে, সেখানে কমলা লেবু হয়ে থাকবে। এখন মোটামুটি প্রায় 2:30 বা 2:40 মতন বাজে। আর আমি এখন আছি কদমা নামে এক জায়গা, দেখতে পাচ্ছ চারিদিকে, মানে আমি এখন পাহাড় থেকে নেমে এসেছি। চারিদিকটা খুব সুন্দর টি গার্ডেনে ভরা, আর একটা ছোট্ট জায়গা, এখানে বসে আমি এখন লাঞ্চ করব। হয়তো খুব ডেলিশিয়াস খাবার নাও হতে পারে, কিন্তু এই লোকেশনটা, এইখানকার ফিলিংসটা খুবই সুন্দর। তো ভাবলাম একটু ফাঁকা ফাঁকায় লাঞ্চ করে নিই, তারপরে কলকাতার দিকে বেরোবো। আর অনেকটাই আজকে দেরি করে আমরা বেরিয়েছি, মানে রুম থেকে দেরি করে বেরিয়েছি, তারপরে ঘুরতে ঘুরতে নামলাম, সময় লাগলো। আমি জানি না কলকাতা আজকে পৌঁছতে পারবো কি না, দেখা যাক কতটা এগোতে পারি। আর এখান থেকে বাগডোগরা মোটামুটি 8 কিলোমিটারের মতন। আর আমি এই রুটটা এই জন্য নিলাম, কারণ এই রুটটা দিয়ে গেলে পরে শিলিগুড়িকে টোটালি বাইপাস করে আমি একদম ডিরেক্টলি বাগডোগরায় গিয়ে উঠবো, তারপরে ওখান থেকে একদম ইসলামপুর হয়ে বেরিয়ে যাবো। এখন আমি বাগডোগরাতে আছি, আর এই রাস্তাটাকে বলা হয় AH2। এটা কিন্তু NH নয়, AH। AH মানে হচ্ছে এশিয়ান হাইওয়ে, আর এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। এই এশিয়ান হাইওয়ে 2 যে রোডটা, এই রোডটা শুরু হয় ইরান থেকে আর শেষ হয় ইন্দোনেশিয়াতে গিয়ে। প্রথম শুরু হয়ে ইরান থেকে আসে পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়ার নর্থ সাইডে ঢোকে, তারপরে ওখান থেকে ঢোকে নেপালে, নেপাল থেকে আবার বেরিয়ে ইন্ডিয়ায় ঢোকে। এখন আমি যে জায়গাটা আছি সেই পার্টটা, নেপাল থেকে বেরিয়ে যখন আবার ইন্ডিয়ায় ঢোকে, তখন কাকালবিটটা যে বর্ডারটা আছে নেপালের, ওটা ক্রস করে ইন্ডিয়ার পানিটা গিয়ে ক্রস করে এখন এগিয়ে যায়। আর এগোতে এগোতে তারপর ঢোকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে আবার বেরোয়, বেরিয়ে আবার ইন্ডিয়ায় ঢোকে। ইন্ডিয়া থেকে ফাইনালি 3 নম্বর বার বেরোনোর পরে আর ইন্ডিয়া ঢোকে না, তারপরে চলে যায় মায়ানমার। মায়ানমার থেকে বেরিয়ে চলে যায় থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে বেরিয়ে চলে যায় মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে চলে যায় সিঙ্গাপুর, অ্যান্ড তারপর ফাইনালি ইন্দোনেশিয়া। এই যে এশিয়ান হাইওয়ে যেই নেটওয়ার্ক, এটা ম্যানেজমেন্ট করে হচ্ছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। আর আমাদের ইন্ডিয়াতে এইটা মেনটেন্যান্সের দায়িত্ব আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই দেখো সামনে উপরে লেখা আছে এশিয়ান হাইওয়ে 2। আমি এশিয়ান হাইওয়ে 2 কে ছেড়ে এখন চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। আর এই রাস্তাটা ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এটা শুরু হচ্ছে পোরবন্দর গুজরাটে, আর ওখান থেকে শুরু হয়ে একদম এখান থেকে, আমি এখন যেখানে আছি এখান থেকে ক্রস হয়ে পেছন দিকে চলে যাচ্ছে একদম শিলচর আসাম অব্দি। আর এই ন্যাশনাল হাইওয়ে 27-এর লেন্থ হচ্ছে 3507 কিলোমিটার।
এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। আর এর উপরে যেটা আছে সেটা হচ্ছে NH44, যেটা কন্যাকুমারী টু কাশ্মীর। আর এক্স্যাক্টলি কাশ্মীর বলতে গেলে হয় শ্রীনগর। কন্যাকুমারী টু শ্রীনগর হচ্ছে NH44, আর ওর লেন্থ হচ্ছে 3750 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর এই যে জায়গাটা, এটা আমাদের ডিফেন্সের অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ভীষণই সেন্সিটিভ জোন, কারণ ইন্ডিয়ার সব থেকে সরুতম জায়গা এখানটায় আছে, যার জন্য এইটাকে বলা হয় চিকেন স্নেক। নেক এ কারণ বলা হচ্ছে কারণ সব থেকে সরুতম জায়গা এটা। এইখানে মোটামুটি তিনটে দিকে তিনটে কান্ট্রি আছে, মাঝখানে ইন্ডিয়া। মানে আমি এখন যেখান থেকে ড্রাইভিং করছি, আমার বাঁ দিকে মানে পূর্ব দিকে বাংলাদেশ, আমার পশ্চিম দিকে নেপাল, আর আমার পেছন দিকে মানে এই রাস্তাটার উত্তর পূর্ব সাইডে হচ্ছে ভুটান। আর এখানে ইন্ডিয়ার চওড়া কোথা মাত্র 20-22 কিলোমিটার অব্দি হয়ে যায়। আর এই স্ট্রেচটার লেন্থ মোটামুটি 60 কিলোমিটার ধরা হয়, যে এই 60 কিলোমিটার লম্বায় আর এই চওড়ায় মোটামুটি 20-22 কিলোমিটার এই জায়গাটা ইন্ডিয়ার একদম চিকেন স্নেক এরিয়া, এবং দিস ইজ অলসো নোন অ্যাজ শিলিগুড়ি করিডোর। আর রোড কন্ডিশন এখানকার যথেষ্ট ভালো। আমি বাগডোগরা ক্রস করে প্রায় 32 কিলোমিটার চলে এসেছি। আর এই এখন আমি মহানন্দা ব্রিজে উঠতে যাচ্ছি, আর নিচ দিয়ে মহানন্দা নদী বেরিয়ে যাচ্ছে। আর এই মহানন্দা ব্রিজে ওঠা মাত্রই আমি দার্জিলিং জেলা শেষ করে দিচ্ছি, আর উত্তর দিনাজপুর জেলায় আমি এখন এন্টার করলাম। আর এই মহানন্দা নদীর মেন যে ওয়াটার সোর্স সেটা হচ্ছে কার্শিয়াং এর কাছে একটা ওয়াটার ফলস আছে, ওটার নাম হচ্ছে পাগলাঝোড়া ওয়াটার ফলস। সেই ওয়াটার সোর্সের জল থেকেই এই নদীর উৎপত্তি। আর এই পাগলাঝোড়া ওয়াটার ফলসটা কার্শিয়াং এর থেকে একটু পূর্ব দিকে আছে। আর এই সামনে দেখতে পাচ্ছ আমরা এখন কিশনগঞ্জ এরিয়ায় ঢুকে পড়ছি। আর কিশনগঞ্জে ঢোকা মানেই হচ্ছে আমরা এখন বিহারে এন্টার করছি। আজকের জার্নিতে এই ফার্স্ট টাইম আমরা এখন বিহারে এন্টার করতে চলেছি। আর আমি এখনো NH27 এর উপরেই আছি। আর এখন আমাদের এই ড্রাইভটা প্রায় 6 কিলোমিটারের মতন বিহারে হবে, তারপর আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আমি এখন যেই জায়গায় আছি এখান থেকে ডালখোলা মানে পূর্ণিয়া মোড় যেটাকে বলা হয়, ওটা প্রায় 1 কিলোমিটার বাকি। আর এখন আমি আরেকবার বিহারে ঢুকলাম। আর এইবার কিন্তু বিহারে মাত্র প্রায় 600 বা 700 মিটারের মতন আমাদের এই রাস্তাটা বিহার দিয়ে ক্রস করে এগোবে। Turn left onto National Highway 12. আর এইখান থেকে আমি NH27 ছেড়ে দিচ্ছি। দেখো আমি বাঁ দিকে যাব কলকাতার জন্য। আর এইটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট NH12 এর। এই পয়েন্টটা একদম স্টার্টিং মানে উত্তরবঙ্গের দিকে Continue হচ্ছে to National Highway 12 for 42 kilometers. এই পয়েন্টটা হচ্ছে একদম নর্থ বেঙ্গল সাইডে। আর এখান থেকে এখন সোজা দক্ষিণ দিকে NH12 এগিয়ে যাবে। আর এর শেষ হচ্ছে বকখালিতে গিয়ে, যেটা একদম আমাদের সাউথ বেঙ্গলের, যেটা একদম বেঙ্গলের একদম সাদার্ন মোস্ট জায়গা। তবে এই রাস্তাটা কিন্তু আগে মানে 2012-র আগে অবধি NH34 নামে জানা হতো।
NH 2012 পরে যখন রিনেমিং করা হলো তখন NH 117 আর NH 34 কে দুটোকে মার্চ করে এই NH 12 করা হলো। আর রোড কন্ডিশনটা বলে রাখি, কিষানগঞ্জের পর থেকে আপ টু পূর্ণিয়া মোড় অব্দি একটু রাস্তাটা খুব একটা ভালো ছিল না। এটা স্পেশালি যারা 4 হুইল ড্রাইভ করছো এটা ওদের জন্য অতটা ম্যাটার করবে না, কিন্তু যারা বাইকিং করে আসবে তারা একটু এখানে সাবধানে বাইক চালিয়ে, কারণ একটু মাঝে মাঝে একটু অনেক মানে খুব বেশি না, একটু মাঝে মাঝে একটু আবর খাবার আছে, একটু হালকা একটু গর্ত মতন আছে, একটু হালকা বাম্পের রাইড আছে, খুব বেশি না, অল্প অল্প হলেও কিন্তু বিপদ আরো বেশি হয়, কারণ হঠাৎ করে সেটা চলে আসে। এই এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে এগোচ্ছি, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে রায়গঞ্জ টাউন। 2024-এ মোটামুটি এপ্রিল মাসে এই রায়গঞ্জ বাইপাস চালু হয়েছে। এটা দেখলে রাস্তার উপরে কি হলো, হাইওয়েতে মাঝে মাঝে এরকম হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে এরকম সিচুয়েশনে যদি তুমি দাঁড়িয়ে পড়ো, যে কোনো রকম বাজার দুর্ঘটনা ঘটতে পারে। ওরাদের পুরো অ্যাটেম্পট কিছু একটা হয়তো হয়েছিল রাস্তায়, যার রিয়াকশনটা ওরা আননেসেসারি আমাদের উপরে দেখাচ্ছিল। হয়তো আমি যদি এখন দাঁড়িয়ে যেতাম তাহলে হয়তো আমাদের গাড়ি ভাঙচুর করে দিত। আমাদের এই গ্রুপেরই আরেকজনের গাড়ির সামনে যে থার্ডটা যাচ্ছে, পটাপট ইট ছুঁড়ে মারলো ওর গাড়িতে, আমার গাড়িতে ইট ছুঁড়ে মারলো। আশা করি আমার কাঁচ ফাঁচ ভাঙেনি। এই এখন আমি মালদা জেলায় আছি, প্রায় 70 কিলোমিটার মতন আগে আমি মালদা জেলায় ঢুকেছিলাম। ময়না নামে একটা গ্রাম আছে, ওই গ্রামটার থেকেই উত্তর দিনাজপুর জেলা শেষ হয় আর মালদা জেলা শুরু হয়। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতেই এখন আমি এই জাস্ট এবার ফারাক্কা ব্রিজে পা রাখছি, মানে সরি, আর তোমাদের সাথে এই কথা বলতে বলতেই এই এখন আমি জাস্ট ফারাক্কা ব্রিজে এন্টার করছি। ফারাক্কা ব্রিজটা হচ্ছে গঙ্গা নদীর উপরে, আর আমার ডান হাতে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ 1975 সালে অপারেশনাল হয়েছিল। আর এই যে গঙ্গা নদী দেখছো, এই গঙ্গা নদী আমার এই বাঁ দিকে মানে পূর্ব দিকে এখন বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, আর ডান দিক দিয়ে আসছে। আর এই গঙ্গা নদী যখন বাংলাদেশে ঢুকে যায় তখন ওর নাম চেঞ্জ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এই মা গঙ্গা নদীর নামটা মোটামুটি এরকম জায়গাতেই প্রায় শেষ হয়ে যায়, এখান থেকে একদম সামনে বাংলাদেশ।
কারণ বাংলাদেশে গেলে গঙ্গা নদীর নাম হয়ে যায় পদ্মা। আর একটা পার্ট যেটাকে বলা হয় ফিডার ক্যানেল, মানে আমাদের এই ডান দিকে যেখান থেকে এখন গঙ্গা নদী আসছিল, ঠিক তার ওই দিকে, মানে আমি দক্ষিণ দিকে ইশারা করছি, দক্ষিণ দিকে একটা ফিডার ক্যানেল বের করা হয়েছে। সেই ফিডার ক্যানেলটা ধীরে ধীরে দক্ষিণ দিকে এগোতে থাকে। আর আমার এই বাঁ দিকে, মানে এখান থেকে পূর্ব দিক দিয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশের ওখান থেকে একটা ছোট ডিস্ট্রিবিউটরি অফ গঙ্গা নদী, সেটার নাম হচ্ছে ভাগীরথী বেরিয়ে যায়। এই ভাগীরথী আর এই যে ফিডার ক্যানেল যেটা আমি বললাম, সেটা বেশ কিছুটা এগোয়। যেটা বেশ কিছুটা এগোনোর পরে এগোনোর পরে দুটো একসঙ্গে মিট হয়। দুটো একসঙ্গে মিট হওয়ার পরে ধীরে ধীরে আরো দক্ষিণ দিকে এগোতে থাকে, এবং তারপরে আবার নবদ্বীপে গিয়ে ওটা মানে ভাগীরথীর আবার মিট হয় জলঙ্গি নদীর সঙ্গে। এই জলঙ্গি নদীও কিন্তু এই গঙ্গা নদীরই একটা ডিস্ট্রিবিউটরি। ওটা পদ্মা নদীর ওখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে বেরোয়, নিয়ে নবদ্বীপে যখন দুটো একসঙ্গে মিলে যায়, তারপরে নাম হয়ে যায় হুগলি নদী। এবং এই হুগলি নদী সোজা এগোতে এগোতে দক্ষিণ দিকে একদম বে অফ বেঙ্গল অবধি যায়। তো আমি যেটা বললাম যে এই গঙ্গা নদীর নামটা মোটামুটি এরকম জায়গায় শেষ। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি এই ফারাক্কা ব্যারেজের একদম সেন্টার পয়েন্টে চলে এসেছি। আর এখান থেকেই মালদা জেলা শেষ। মালদা জেলা শেষ মানে হচ্ছে আমি উত্তরবঙ্গ ক্রস করে গেলাম। এই এখন আমরা কৃষ্ণনগরে আছি, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে একটু হালকা ডিনার করছি, তারপরে আবার এগিয়ে যাবো বাড়ির দিকে। এই এখন NH-12 ছেড়ে দিলাম, আর এই যে মোড়টা দেখছো এটাকে বলে বড় জাগলি মোড়। এখান থেকে এখন ডান দিকে যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হবে, তাই জন্য এখন আমি এখান থেকে ডান দিকে ঘোরাচ্ছি। কারণ এখন বর্তমানে যা পরিস্থিতি, বারাসাত হয়ে যে রোডটা আমাদের কলকাতায় যাচ্ছে, জঘন্য, মানে এক্সট্রিম জঘন্য, এক্সট্রিম জঘন্য। Next left toward ভুল করে ওখান দিয়ে কখনো যাবে না এখন। Kanchipura. এই এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে, আর আমি কলকাতায় চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। এখন গাড়িটা পার্কিং করলাম, আর আজকের এই জার্নিটা আমি কনক্লুড করছি। এবং এর সাথে সাথে আমাদের এই যে হোল যেই ট্রিপটা ছিল, মানে সান্দাকফু যে ট্রিপটা ছিল, সেটাকে একটু কনক্লুড করছি আমি। সান্দাকফুতে এখান থেকে আমরা একসঙ্গে বেরিয়েছিলাম, একটা ফেসবুকে গ্রুপ আছে LDFK, তো ওরা এটা অর্গানাইজ করেছিল। এখান থেকে আমরা কলকাতা থেকে মোটামুটি 15টা মতন গাড়ি গেছিলাম। আর আমরা তো নেপাল হয়ে গেলাম দেখলে। মাই পোখরিতে ওখানে যে গাড়িগুলো 4 হুইল ড্রাইভ গাড়ি নয়, ওই গাড়িগুলো ওখানে পার্কিং করে দেওয়া হলো একটা হোটেলের বাইরে। আর তারপর ওখান থেকে আমরা এগোলাম, কারণ মাই পোখরির পর থেকে রাস্তাটা খারাপ এবং 4x4 গাড়ি ইজ অনলি রেকমেন্ডেড। তো আমাদের ওখানে 10টা গাড়ি ছিল যেগুলো 4 হুইল ড্রাইভ গাড়ি, আর একটা গাড়ি ছিল যেটা 2 হুইল ড্রাইভ গাড়ি। কিন্তু 2 হুইল ড্রাইভের মধ্যে ওটা ফ্রন্ট হুইল ড্রাইভ ছিল না, ওটা ছিল রিয়ার হুইল ড্রাইভ গাড়ি। তো ওই গাড়িটা আমি তোমাদের দেখিয়েছি, আমাদের ওই সুখেন্দুদা ওরা ড্রাইভ করলো, ড্রাইভ করে আলটিমেটলি পৌঁছালো। কিন্তু হ্যাঁ, প্রচণ্ড স্ট্রাগল হয়েছিল, অনেক অনেক প্রবলেম হয়েছিল। সব কিছু হওয়ার পর আলটিমেটলি ওখানে পৌঁছানো গেল। আর তবে এইটা আমার সাজেশন যে কখনো 2 হুইল ড্রাইভের মধ্যে ফ্রন্ট হুইল ড্রাইভ তো ছেড়েই দাও, রিয়ার হুইল ড্রাইভ নিয়ে ওখানে অ্যাটেম্প্ট না নেওয়াটাই ভালো। আর সান্দাকফু একটা ভীষণই সুন্দর জায়গা। ওখানে এত ভালো লেগেছে, তোমরা যতক্ষণ না যাচ্ছ ওটা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ ওখানে একটা টপমোস্ট পয়েন্টে তুমি যখন দাঁড়াবে, একদম সোজা মানে আমি এভারেস্টের দিকে যখন তাকাবে, এভারেস্ট থেকে তাকিয়ে সোজা একদম এইদিকে ডান দিকে ঘুরে আপ টু কাঞ্চনজঙ্ঘা অবধি ওই পুরো রেঞ্জটা একই ফ্রেমের মধ্যে তুমি ওখান থেকে সবার বাঁ দিক থেকে শুরু করে লোডসে, তারপরে এভারেস্ট, তারপরে মাকালো, তারপরে দিয়ে ঘুরে গেলে কাঞ্চনজঙ্ঘা, ওই যে পুরো রেঞ্জ, পুরো হোয়াইট রেঞ্জ, গ্লেশিয়ার রেঞ্জ। আর কাঞ্চনজঙ্ঘা একদম কাছ থেকে দেখা যায়, ভীষণ সুন্দর। মানে আমি হাইলি রেকমেন্ড করছি যে এত সুন্দর জায়গা অবশ্যই যাওয়া উচিত। আর যারা তোমরা নিজেরা ড্রাইভ করে যেতে চাইছো যেতে পারো, কিন্তু আমি ওখানকার ট্রেন সম্বন্ধে পুরোটা দেখিয়েছি। এর আগের যেই এপিসোডসগুলো ছিল সেগুলো একবার দেখে নিও।
ওগুলো দেখার পরে তুমি যদি ফিল করো যে না তুমি যেতে পারবে, তাহলে নিজে ড্রাইভ করে যেতে পারো। আর ওটা দেখার পরে যদি মনে হয় যে না তুমি কনফিডেন্স পাচ্ছ না, তাহলে কনফিডেন্স না পেলে ওখানে নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে যাওয়া উচিতই নয় একদম। তুমি মানে ইন্ডিয়া থেকে যাও, মানেভঞ্জন চলে যাও, মানেভঞ্জন থেকে আমি শর্টে বলছি, মানেভঞ্জন চলে যাও, মানেভঞ্জন থেকে তারপর ওখান থেকে ল্যান্ড রোভার পেয়ে যাবে, নিয়ে আরামসে পৌঁছে যাবে। আর আজকের এই ড্রাইভটা আমি বলে রাখি, আজকের এই ড্রাইভটাতে আমি শুরু করলাম শ্রীঅন্তরু নেপাল থেকে কান্ডিয়ামের কাছে, তারপর ওখান থেকে দেখলে ঘুরে 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 এলাম, এসে আলটিমেটলি এখন বাড়ি চলে এসেছি। আর এই ড্রাইভ সম্বন্ধে, রোড কন্ডিশন সম্বন্ধে মোটামুটি আগেও তোমাদের বলে এসেছি। এমনিতে ওভারঅল শিলিগুড়ি কলকাতা রাস্তাটা সবই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। রাস্তাঘাটে সব কিছু ফেসিলিটিস রয়েছে, যেরকম তোমার রেস্টুরেন্টস হোক বা ধাবা হোক বা এটা ওটা। আচ্ছা, আজকে একটা ঘটনা ঘটেছে, এটা কিন্তু তোমরা সাবধান থাকবে। রায়গঞ্জে যখন পার করলাম, তোমরা দেখেছো যে হঠাৎ করে কিছু প্রায় 15-20 জন ছেলে আমার এবং আমাদের আরও সঙ্গে যারা ছিল গাড়ির উপর অ্যাটাক করেছিল। মাঝখানটা লরি দাঁড়ানো ছিল, তারপরে সেই জায়গাটায়। তো এরকম ঘটনা আমি আগে শুনেছি, কিন্তু কখনো মানে ফিজিক্যালি ফেস করিনি। তো সেই সিচুয়েশনে যখন হলো, যখন একসঙ্গে প্রায় 15-20 খানা ছেলে চলে এসেছিল, হাতে লাঠি ছিল, ইট পাটকেল ছিল, নিয়ে আমাকে গাড়ি থেকে নামতে বলছিল, তখন আমি মানে যে কোনো প্রকারে গাড়িটা পুরো স্পিড নিলাম। সামনে ওরা পড়ে যাচ্ছিল, কিন্তু তার মধ্যেও গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখন ওরা ছিটকে সরে গেল, নিয়ে আমি তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো এরকম পরিস্থিতি কিন্তু আগে কখনো আমি ফেস করিনি, এবার ফেস করলাম, তো সেটা জানিয়ে রাখলাম। আর তবু সাবধানে গাড়ি চালাবে, কারণ যাওয়ার সময়ও আমি যখন এখান থেকে শিলিগুড়ি দিকে গেছিলাম, টুকটাক অ্যাক্সিডেন্ট দেখলাম। যখন ফিরলাম আজকে, এখনও অ্যাক্সিডেন্ট দেখলাম। এই জন্য দেখো, অনেকেই অনেক কিছু বলে যে আমি জোরে গাড়ি চালাই, এটা ওটা, কখনো সেটা করতে যেও না। কন্ট্রোলে গাড়ি চালানো ভালো। লেন ড্রাইভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাবধানে গাড়ি চালাবে যদি রোড ট্রিপ করতে চাও। আর তাহলে আজকের এই শুধু এপিসোডটা নয়, আজকের এই যে সিরিজটা, যেখানে সান্দাকফু গেলাম, সান্দাকফু থেকে বাড়ি অব্দি চলে এলাম, পুরোটাই এখানে আমি শেষ করছি। আর তবে একটা প্ল্যানে আছে খুবই রিসেন্টলি, মানে প্রায় 10-12 দিন পরে আবার নেপাল ট্রিপের আমার প্ল্যান করা হয়ে গেছে। তবে এইবার যাব হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধুরা, মানে আমরা 4 বন্ধু উইথ আওয়ার ফ্যামিলি। আমরা এবার নেপালে একটা অন্য জায়গায় যাব। তো তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে দেখা হবে, সেটা নেক্সট সিরিজ হবে, সেটাও কিন্তু নেপাল সিরিজই হবে, বাট ডিফারেন্ট জায়গা। তো আশা করছি তোমার এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। আর নেক্সট এপিসোডটা, আর নেক্সট সিরিজের ফার্স্ট এপিসোডটা অবশ্যই দেখো। সো বাই অ্যাজ অফ নাও, অ্যান্ড অল অফ ইউ ড্রাইভ সেফলি।